আদিবাসীদের বিয়ের আগে আশীর্বাদের এটা নিয়ম। আগুনটাকে সবাই জ্বালিয়ে তিন মাথার মোড়ে সেটাকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে। দেখো ওদের নিয়ম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। চলো আজকে বেশি সময় নষ্ট করব না। ঘটনাটা কিন্তু বেশ 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 বড় হতে চলেছে। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও, দিদিভাই ঘটনা তো ছোট কেন দিচ্ছ, প্লিজ ঘটনা বড় দাও, রাতের বেলা শুনি, খুব ভালো লাগে। আজকের ঘটনাটা কিন্তু বেশ বড়। দেখো ঘটনা যেমন আসবে লেন্থ সেরকমই আমাকে বলতে হবে, আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না। তাহলে চলো আর কথা বাড়াবো না, বাড়িয়ে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। আজকে যে ঘটনাটা বলবো এই রকম ঘটনা আমাদের কাছে আগে কোনো দিন আসেনি। আজকে প্রথম তোমাদের এরকম একটি ঘটনা আমি শেয়ার করব। আজকের ভিডিওটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। এত ভয়ঙ্কর পরিণাম এই ভিডিওটা না শুনলে, মানে এই ঘটনাটা না শুনলে, ভিডিওটা না দেখলে কিছু বুঝতেই পারবে না। চলো, আমাদেরকে রাহুল ঘটনাটা পাঠায়। রাহুল নন্দী। রাহুল বলে, দিদিভাই আমার বাড়ি হচ্ছে সাইথিয়া। আমি তোমাকে যে ঘটনাটা আজকে বলবো এই ঘটনাটা আমার জীবনে ঘটে যায়। দিদিভাই আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে ভালোবাসা এরকমও হয়। ভালোবাসা আমরা সবাই জানি কোনো রং দেখে হয় না, কোনো জাত দেখে হয় না, কোনো গরিব বড়লোক দেখে কখনোই ভালোবাসা হয় না। সেরকমই আমি একটি হিন্দু ঘরের ছেলে। আমার এলাকায় যত বন্ধু ছিল সবাই ছিল আদিবাসী। আমি ওদের সাথে খুব ভালোভাবে মিশতাম। আমার ছোটবেলা থেকে, আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু ওরা আমাদের সাথে পড়তো না, কিন্তু আমি স্কুল থেকে বাড়ি এসে আমার খেলার সাথী ছিল কিছু আদিবাসী ছেলে। সময়ের সাথে সাথে একই সাথে সবাই আস্তে আস্তে বড় হতে থাকি, একই সাথে সবাই বড় হই। যখন বড় হয়ে উঠলাম তখন ওরা আমার আরও কাছের বন্ধু হয়ে গেল, কারণ ওদেরকে আমি সব রকম কথা, সব কিছু শেয়ার করতাম। আমার পারিবারিক, আমার স্কুল, আমার কলেজ লাইফ সব কিছু। আর ওরাও আমাকে ওদের সব অনুষ্ঠানে ডাকতো। এমনকি আমার সাথে ওদের এত ভালো বন্ধুত্ব ছিল, বলতে পারো সকালবেলা বেরোতাম আর বিকেলবেলা বাড়ি ঢুকতাম ওই আদিবাসী বন্ধুগুলোর বাড়িতেই ওদের খাওয়া দাওয়াও করতাম। আমার মা আমাকে অনেক করে বোঝাতো যে দেখ বাবু, তুই ওদের সাথে কথা বলিস, মিশিস, সব ঠিক আছে, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করিস না, বড় হচ্ছিস তো এবার একটুখানি বাঙালি ছেলে বন্ধু কর না, কি আদিবাসীদের সাথে ঘুরিস। তবে এখানে বলে রাখি, আদিবাসীরা যে মানুষ না সেটা কখনোই না, ওরাও মানুষ, কিন্তু ওদের খাওয়া দাওয়া, ড্রেস পোশাক, ওদের সব কিছু নিয়ম সেগুলো কিন্তু বাঙালিদের মতো না। ওরা যেই যেই ঘরে খাবার খেত, কখনো বেজি মেরে নিয়ে আসছে, কখনো সাপ খাচ্ছে, ওরা কখনো ভামবিড়াল মারতো, শিকার করতো, এরকম নানা রকম জিনিস ওরা কিন্তু মেরে মেরে খেত। বর্ষাকালে ব্যাঙ। কিন্তু আমাদের ভাই বলে যে দিদিভাই আমি কিন্তু ওদের সাথে থাকতাম, আনন্দ করতাম, কিন্তু যেগুলো আমি কোনোদিন খাইনি সেগুলো আমি খেতামও না। কিন্তু দিদিভাই প্রসঙ্গটা এখানে না, প্রসঙ্গটা হলো একটু আলাদা। আমি যত বড় হতে থাকলাম, সাথে আমার যারা বন্ধু ছিল আদিবাসী, তারাও আমার সাথে বড় হতে থাকে। একটা সময় গিয়ে এক আদিবাসী আমার খুব কাছের বন্ধু, ওর নামটা আমি এখানে নিচ্ছি না, ওর দিদির সাথে আমার প্রেম ভালোবাসার একটা সম্পর্ক হয়ে দাঁড়ালো। মেয়েটি আমার থেকে কিন্তু বয়সে 1.5 থেকে 2 বছরের বড় ছিল। কিন্তু ওই যে একটা কথাই আছে না, প্রেম ভালোবাসা কখনো বয়স থেকে তো হয় না। আমি বুঝতেও পারলাম না আস্তে আস্তে ওর প্রতি আমি এত আসক্ত হয়ে কেন পড়লাম। আমি ওকে ছাড়া কিছু চিনতেই পারতাম না, আকাশ পাতাল সব সময় ওকে ভাবতাম। একদিন আমার মা আমাকে বলল, কি রে, কি হয়েছে রে,
এরকম মন মরা হয়ে পড়ে আছিস ঘরের মধ্যে? যা, তোর তো সব আদিবাসীরা অপেক্ষা করছে, আদিবাসী বন্ধুরা, যা ওদের বাড়িতে। আমি মাকে বললাম, না আমি যাব না, যখন যাওয়ার আমি ঠিক যাব, তোমাকে বলতে হবে না। মা বলল, কি এত বড় কথা, তুই আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, মাথাটা কি ঘুরে গেছে? আর একটা কথা বলে রাখি, এইটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, আমাদের এখানে অনেক আদিবাসী আছে, এমনকি আদিবাসীরাই বলে যে ওরা অনেক রকম কালা জাদু, তন্ত্রবিদ্যা অনেকে জানে। তোমার নাম নিয়ে তোমাকে যদি একটা ফু দিয়ে দেয়, তুমি আস্তে আস্তে শুকিয়ে একদম বিছানায় পড়ে যাবে, হয়তো তোমাকে আর কিছু বছর বা মাস পর খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ, ওরা এগুলো জানে। তো সেখানেই আমাদের এই ভাইয়ের মা ভয় পেত যে কি ব্যাপার, এত মনমরা হয়ে গেল, ছেলে তো কোনো কিছু বলছেই না যে মা এরকম কোনো ব্যাপার, আমার সাথে কারো ঝগড়া হয়েছে বা আমাকে কেউ বারণ করেছে ওদের বাড়ি যেতে, এইসবও তো বলছে না। তাহলে পরে বিষয়টা কি, ওই এরকমভাবে মনমরা হয়ে রয়েছে কেন? তখন আমাদের ভাইয়ের মা কি করলো, বেরিয়ে যাদের সাথে ভাই খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে, তাদের সাথে কথা বলতে শুরু করলো। তার মা কিন্তু তাদেরকে অতটা ভক্তি শ্রদ্ধা করতো না, পছন্দ করতো না, কিন্তু ছেলের চুপচাপের কারণটা জানার জন্য তখন কারোর এক মুখ থেকে জানতে পারে যে একটি আদিবাসী ছেলে, যে তার ছেলের খুব ভালো বন্ধু, তাদের বাড়ি খাওয়া দাওয়া থাকা সব কিছু ছিল, তারই দিদির সাথে ওর নাকি একটা প্রেমের সম্পর্ক হয়েছে। এটা আদিবাসীদের মতো অনেকে জেনে গেছে। তখন আমাদের এই ভাইয়ের মা বাড়িতে এসে খুব অশান্তি করে ভাইকে বলে, যাক, জানতে পেরেছি ভালো হয়েছে, তুই প্রেম ভালোবাসা করছিস, হিন্দু মেয়ে পাসনি, আমাদের হিন্দু বাঙালি মেয়ের মানে তোর কাছে কম পড়েছে, একটা আদিবাসী মেয়ে, ওদেরকে প্রেম করেছিস, আমি তো কোনো মতে তোকে ঘরে তুলবই না, তুই এই মুহূর্তে ওদের বাড়ি যা, নালে বেরিয়ে যা, যেখানে খুশি যা। ভাইকে বলতে, আর ভাইয়ের তখন বলে না, তখন মানুষ পুরো অন্ধ হয়ে যায়, চোখের সামনে কিছু ভালো খারাপ দেখা যায় না। ও কি করে, ব্যাগপত্র সব কিছু কলেজের ব্যাগে ঢুকিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবার যখন ঘর থেকে বেরিয়ে যায়, তখন ও কি করে, ওই বন্ধুর বাড়িতে যায়, গিয়ে বন্ধুকে বলে, দেখ আমার বাড়িতে এরকম কে বলেছে যে তোর দিদির সাথে নাকি আমি প্রেম ভালোবাসা করি, আমি এখানে থাকবো। তো এবার ওরা ওকে খুব ভালোবাসতো, ভাইকে খুব ভালোবাসতো। এবার তারা কি করে, তারা বলল, ঠিক আছে তুই এখানেই থেকে যা বন্ধু, তোকে আর যেতে হবে না বাড়িতে। এবার কি হলো, এই যে আমাদের ভাই বলে, দিদি ভাই আমি ওদের বাড়িতে থাকতে লাগলাম, আমার মা বাবা প্রচণ্ড জেদিয়াল, মা বাবা সব কিন্তু পাড়ার লোকের কাছ দিয়ে, আশেপাশের ছেলেদের কাছ দিয়ে জানতো আমি কোথায় কি করছি, কিন্তু আমার মা বাবা কেউ আমাকে খুঁজতে যেত না। আমি আস্তে 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 ওদের বাড়িতে থাকতে থাকতে ওদের বাড়ির মতো হয়ে গেলাম। ওরা যেরকম হাড়িয়া খেত, ওরা যেরকম মদ খেত, ওদের সকাল হলেই হাড়িয়া মদ এসব চলতো, গেরি শামুক গুগলি এসব রান্না হচ্ছে, আমি সেগুলোই খেতাম। আমি পড়াশোনা সব কিছু বিসর্জন দিলাম, ওদের বাড়িতে থাকতে শুরু করলাম। ওর দিদিটা আমার কাছে আসতো, আমার কাছে বসতো, ছাদে যখন ওদের বাড়ির আমি উঠতাম সন্ধেবেলা, হয়তো নেশা করছি ওর ভাইয়ের সাথে, দিদিটা আসতো, এরকম করে আমাদের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এইবার যখন আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে, সেটা ওর যে মানে ভাই ছিল, মানে আমাদের এই ভাইয়ের যে বন্ধু, যার মারফত ওই বাড়িতে যায়, মানে যার দিদির সাথে প্রেম, তার ভাই সম্পর্ক করতে দেখে নেয় ছাদের উপরে। যখন দেখে তখন ওর ভাই এটা নিজের চোখে দেখে মানে মেনে নিতে পারিনি, যতই হোক ভাই না, এসব জিনিস কখনো মানে দেখতে পারে, যখন মেনে নিতে পারিনি, তখন সে ভাইটা ওই আমাদের ভাইকে খুব ধরে মারে, রাতের বেলা খুব মারে। যখন মারে তখন মেরে ও কান্নাকাটি করে, ও বলে আমি তো ভালোবাসি, তোরা তো জানিস আগা গোড়া, বলে হ্যাঁ আমরা জানি আমাদের মধ্যে এরকম হয়, কিন্তু তুই আগে থেকে কেন নোংরামি করছিস, তুই ভালোবাসিস ঠিক আছে, তুই হিন্দু ঘরের ছেলে আছিস, তুই যদি পরে বলিস যে আমি তোর দিদিকে বিয়ে করব না, তোর মা বাবা তোকে ঘর দিয়ে বের করে দিয়েছে, জানি যে তোর দাদু অনেক তোর নামে সোনা দানা সম্পত্তি প্রপার্টি মানে জমি জামা অনেক রেখে গেছে, সেগুলো তোরই,
আমরা তার জন্যই তোকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি যে থাক, আমার দিদিকে তুই বিয়ে করবি, কিন্তু নোংরামি করছিস কেন ভাই? এই নিয়ে আবার দুজনের মধ্যে হাঁটাহাঁটি হয়। হাঁটাহাঁটি হতে তখন ওই যে আদিবাসী মানে ছেলেটি, ওর এক কাকিমা ছিল, কাকিমাটা ওইখানেই থাকতো পাশাপাশি। ওই কাকিমা আসে, কাকিমা এসে তখন এই ভাইকে একটা মানে খারাপ কাজ করে দেয়, ঝাড়ফুঁক করে দেয়, যাতে এই ভাই মানে আমাদের যে ঘটনাটা পাঠায় নন্দী ভাই বলছে এই ভাই যাতে ওর দিদিকে ছেড়ে যেন বেরিয়ে না যায়, যেন ওদের বাড়িতেই থাকে। আর একটা কি জানো তো, এই আদিবাসী সাঁওতালি এদের মধ্যে কি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু কাজ করে। দেখবে বিয়ে যখন হয় তখন স্বামীরা না ঘরের ছাদে নাহলে ঘরের চাল থাকলে চালের উপর উঠে যাবে, সেই দিন রাতে উঠে গিয়ে বসে থাকবে। এবার নিচে ভর্তি সব লোক থাকবে দাঁড়িয়ে, তো বউ বলবে নিচে আসো, তখন উপর থেকে স্বামী বলবে না আগে বলো যে আমাকে তুমি খেটে খাওয়াবে, তাহলে আমি নিচে আসবো। তোমরা এটা জানতেও পারো, এটা ওদের একটা মানে রিওয়াজ যেটা আছে। তো তখন যতক্ষণ না বউ নিজ থেকে বলবে যে হ্যাঁ আমি তোমাকে খেটে খাওয়াবো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, ততক্ষণ স্বামী নামবে না। সেই চালে থাকলে চালে উঠে থাকবে, নাহলে গাছে উঠে থাকবে, নাহলে ছাদে উঠে থাকবে, এরকম জায়গা থাকবে, ওকে কেউ নামাতে পারবে না। এটা ওদের রিবাজ আছে। তো এবার যেটনিক এই ভাই এত তার মানে পিতৃপুরুষ ঠাকুরদা এত সম্পত্তি রেখে গেছে, ওরা তো ছোটবেলারই সবটা জানে, আদিবাসী ওরা ওই লোভে ওকে রেখে দেয় যে থাক, ও আমাদের বাড়ি, আমার দিদিকে বিয়ে করলে পারে এ সব তো আমরা পাবো। এবার ওর যে কাকি তখন ওকে যে মানে জাদুটোনা করে যাতে ওর দিদিকে বিয়ে করে, ওর সাথে সম্পর্ক হয়েছে যাতে ছেড়ে না যেতে পারে, তার জন্য তারপর থেকে ছেলেটার মাথা মানে আমাদের এই ভাইয়ের মাথাটা একটু খারাপ হয়ে যায়। একা একা বকতো, একা একা মানে হাসতো, একা একা কথা বলতো। এবার যখন এরকম করছে, এবার পাশাপাশি বাড়ি মা বাবা সবই খোঁজ নিত যে ওখানে আছে, এবার জানে ছেলে আমার ওই মেয়েকেই বিয়ে করবে, এক গোয়ালের ছেলে, তো থাক ওদের বাড়ি থাক। এটা আবার কি মা বাবা এটা ভাবছে কতদিন থাকবে, ছেলে আমাদের কাছে চলে আসবে, ফিরে ঠিক আসবে। এবার যেখানে দেখছি ছেলের অন্যরকম ব্যাপার, লোকে বলছে পাড়ার লোক কি ব্যাপার, ছেলেটাকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো, ওই আদিবাসীদের বাড়ি পড়ে আছে, ওদের মতো খাওয়া দাওয়া পোশাক নোংরা হয়ে গেছে, ছেলেটাকে বাড়িতে আনার চেষ্টা করো, ছেলেটা মনে পাগল হয়ে গেছে। এবার মায়ের মন এই কথা শুনেছে, মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে যায়, ছেলেকে নিয়ে চলে আসে, মানে আমাদের এই ভাইকে যখন বাড়িতে নিয়ে আসে তখন মা বলছে কিরে বাবু তুই এরকম একা একা হাসিস কেন, কার সাথে কথা বলিস? আর এই ভাই এতটাই মাথা খারাপ হয়ে গেছে, ভাই তখন মা বলে ডাকতো না, আর বাড়িতে যখন তার মা বাবা নিয়ে আসে মা বলে আর ডাকতো না। এবার তার মা শোনার জন্য হাউমাউ করে কাঁদতো, মা ডাকতো না। এবার এই ভাইয়ের মা নিয়ে যায় তারাপীঠে, ভাইয়ের মা তারাপীঠ নিয়ে গিয়ে ওখানে এক সন্ত সাধু যে আছে একজন বড় মাপের, আমরা জানি ওনাকে চিনি, আমাকে যে ভাই বলেছে আমি জানি, ওই সাধুর কাছে যখন নিয়ে যায় তখন সেই সাধু বলে যে তোর ছেলেকে ওই মেয়েটার বাড়ি থেকে এমন করে দিয়েছে, তোর ছেলেকে অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারবি না, কোনো দিন ওকে তোর কাছে রাখতে পারবি না, ওকে অন্য কোনো জায়গায় পাঠাতে পারবি না, ওকে ওদের বাড়িতেই তোকে পাঠাতে হবে, ওই মেয়ের সাথে ওকে বিয়ে দিতে হবে, নাহলে ওর মাথা আরও খারাপ হয়ে যাবে, আর না হলে ও মারা যাবে। যখন এইটা ভাইয়ের মা শোনে তখন কাঁদতে কাঁদতে হাতে পায়ে ধরে, মাদের তো একটাই মানে শেষ অবলম্বন সেটা হচ্ছে সন্তানকে বাঁচানো, তখন ওই সাধুর পা ধরে খুব কাঁদে, বলে বাবা আমি জানি আপনি পারেন কিছু করতে, আপনি করে দেন। তখন সেই সাধু বাবা ওই কাজ করে দেয়, এমন কাজ করে দেয়, অনেক সময় আমরাও অনেক জিনিস ওখান থেকে পাঠাই, ফটো দেখে চালান করি, অনেক কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, অনেকে বলে না যে দিদিভাই কি করেছো, রাতে কাজ করেছো, সকালবেলা তার এফেক্ট হয়ে গেছে, কি করেছো? কিছুক্ষণ আগেই আমার এক বোনের সাথে কথা হচ্ছিল, সে দূর থাকে, বহুদূর, সে বোন বলছে কি করেছো, আমি ঘর দিয়ে বসে করেছি, কিছু জিনিসও দিইনি।
তো যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দাও। এবার সে বাবা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, একটা মায়ের চোখের জল এরমভাবে কাঁদছিস রে মা, মানে কাঁদতে কাঁদতে না সেই জ্ঞান হারিয়ে ফেলছে, এত কাঁদছে। তখন বলছে যা, আমি কিছু করতে পারলে অবশ্যই করব, দেখছি চেষ্টা করে। ওই কথা বলে বলল দে ছেলের একটা ফটো দিয়ে। সে ছেলেকে নিয়ে গেছে, কিন্তু ছেলে এমন অস্থির হয়ে গেছে হোটেল দিয়ে বের করতে পারিনি। বলছে ঠিক আছে তুই ছেলের ফটো দেখা, ফোন থেকে ফটো দেখায়। বলছে ঠিক আছে কালকে এরকম সময় তারাপীঠ শ্মশানে রাত ঠিক 12:15 সময় আসবি, ছেলের মাথার 2টো চুল নিয়ে আসবি, আমি কাজ করে দেবো যা। তো বলল ঠিক আছে বাবা, আপনি এখানে থাকবেন তো? বলল আসিস তুই, আমি এখানে ঠিক থাকবো, যদি নাও থাকি আমার জন্য তো অপেক্ষা করবি, আমি ঠিক তোর জন্য আসবো। পরের দিনকে আমাদের ভাইয়ের মা ছেলের মাথা, মানে আমাদের ভাইয়ের মাথার 2টো চুল নিয়ে রাত্রেবেলা হাজবেন্ড ওয়াইফ, মানে আমাদের ভাইয়ের বাবা আর মা দুজনে মিলে ঠিক 12:15 আগে হাজির হয় সেই মহা শ্মশান তারাপীঠে। রাত্রেবেলা একটা লোক নেই শ্মশানে। বলছে দিদি ভাই, এটা মায়ের কাছ থেকে পরে জানে সুস্থ হওয়ার পরে, ভাই বলছে যখন আমার মা বাবা শ্মশানে যায় আমার গা কাটা দিচ্ছে তোমাদের বলছি। বলছে চারপাশে শুধু শুধু চারপাশে শুধু কুকুর আর শিয়াল ডাকছে, শীতকাল খুব ঠান্ডা, একটা লোক নেই। কিছু কিছু লোক ওই তারাপীঠে যে মায়ের মন্দিরটা, ওই মন্দিরে 1-2জন দোকানের কাছে কেউ আসছে যাচ্ছে এরকম। শ্মশানে একজনও নেই, পুরো ফাঁকা, শুধু কুকুর ঘুরছে, বড় বড় কুকুর আর শিয়াল। তো ভাইয়ের মা আর বাবা 2টো চুল নিয়ে চুপ করে, যেখানে আগের দিন ওই সাধু বাবার সাথে দেখা হয় ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, সাধু বাবা আসে না, সাধু বাবা আসে না। এবার ভাইয়ের মা বলছে কি গো, ছেলেটা কি আমাদের ভালো হবে না? ছেলেটাকে আমরা আসলাম এখানে বাবার কাছে, বাবা বলল যত রাতই হোক আমি আসবো, কতক্ষণ দাঁড়াবো গো, খুব ঠান্ডা লাগছে আর ভয়ও লাগছে, চারপাশে কেউ নেই, শ্মশান, যেন মনে হচ্ছে কানের পাশ থেকে একটা হাওয়া ভাস করে চারপাশে যেন একটা হাওয়া ঘুরছে, মনে হচ্ছে যেন ওখানে ওনারা দুজন নেই। ভাইয়ের বাবা মায়ের চারপাশেও মনে হচ্ছে কেউ তো আছে, যারা ভাইয়ের বাবাকে মাকে দেখছে, কিন্তু তারা সশরীরে নেই, তারা অশরীরই আছে। একটা দুটো না, অনেক আছে। বুঝতে পারছে যেখানে আমরা একা নেই, কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি না, তাদের অস্তিত্ব বুঝতে পারছি। এই সময় বাবার, মানে যে ভাইয়ের বাবা, তখন বলছে অনেক রাত তো হলো গো, এ তো ভোর হয়ে যাবে, বাবা কি ভুলে গেল? বলে যখন ফোন বের করে যখন দেখছে, তখন দেখে বাজে হচ্ছে 2:51, 2:51 রাত, মানে ভাবো কতক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বলছে কি গো, এত রাত হলে তো ভোর হয়ে যাবে, মনে হয় সাধু বাবা ঘুমিয়ে পড়েছে, মনে হয় ভুলে গেছে, আমাদের ছেলে আর ভালো হবে না। তখন আমাদের এই ভাইয়ের মা তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কেঁদে তখন বলছে মা গো, জয় মা তারা, মা তোর কাছে এসছি রে মা, আমি অনেক দূর থেকে, অনেক আশা বুকে বেঁধে নিয়ে, মারে তুই আমার ছেলেটাকে উদ্ধার কর, মারে তুই ওই সাধু বাবাকে এনে দে মা, সাধু বাবা কি ভুলে গেছে, সবই তোর তোর খেলা মা, দে মা, তুই একটা মায়ের চোখের জল মুছাবি না মা, একটা মায়ের বুকের কষ্ট তুই মা হয়ে বুঝবি না, তুই তো জগতের মা। মারে যখন এরকম করে ডাকছে, তখন পেছন দিক থেকে সেই সাধু বাবা বলছে আয় আয় আয়, বস এখানে বস, আমার অনেকটা দেরি হয়ে গেল, বস। আরে আর বলিস না, আমি গেছিলাম একটা শ্মশানে, আর বলিস না, ওখানে আমার একটু দেরি হয়ে গেল, আমি তোদের জন্য ফাঁকা রাস্তা দিয়ে কত তাড়াতাড়ি একা হেঁটে এসছি জানিস, কয়েক মাইল হেঁটে আমি আসছি, বস বস। তখন ওইখানে বসতে দেয়, দিয়ে বলল দে তোর ছেলের মাথার চুল দে। আর সেই বাবা, আমাদের ভাই বলে যে আমার মায়ের কাছ দিয়ে জানা, সেই বাবা প্রচুর মদ খেয়ে আছে,
এত মদ খেয়ে আছে, গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে মদের, কিন্তু কথা বলছে এত পরিষ্কার, কেউ বলবে না উনি নেশা করে আছে। বলছে দে চুলটা দে তোর ছেলের। বলছে বলছে হাতে যখন ওই দুটো চুল বাবার হাতে দিলাম, চুল দুটো না সমানে একসঙ্গে হাতের মধ্যে, বাবা এরম করে আছে, চুল দুটো বলেছে কাগজে মোড়ানো ছিল, খুলে দে, হাতের মধ্যে চুলটা এরম রেখেছে। বলছে চুলগুলো নিজে থেকেই না এরকম পাকাচ্ছে, যেরকম দেখবে সাপ খেলে না এরকম দুজন এরকম পাকায়, চুলগুলো এরকম পাকাচ্ছে। তখন ওই সাধু বাবা বলছে, আরে সর্বনাশ, তোর ছেলেকে এমন করে দিয়েছে, তোর ছেলে ওই বাড়ি ছাড়া দুনিয়ায় কোনো বাড়ি দেখতে পারবে না, ওই মেয়ে ছাড়া দুনিয়ায় কোনো মেয়ে তোর ছেলে দেখতে পারবে না। তোর ছেলেকে পুরো বশীকরণ করে রেখেছে, বশীকরণ মন্ত্র পড়ে ওকে খাওয়ানো হয়েছে, ওর চুল কাটা হয়েছে রাতের বেলা, কেটে সেই চুল পুড়িয়ে পুতুলের ভিতরে সেই ছাই ঢুকিয়ে সেই পুতুল ঝুলিয়ে রেখেছে বাড়ির একটা পেছন দিকে, ওইখানে প্রত্যেক দিন ধূপ দেয়। তোকে একটা কাজ করতে হবে, পারবি? তখন ভাইয়ের মা আর ভাই বলে, হ্যাঁ বাবা আপনি বলুন, আমার ছেলেকে বাঁচানোর জন্য সব পারবো। বলছে কিচ্ছু করতে হবে না, শোন, এই কাজ ওর ছেলে যার বাড়ি থাকতো তার বাড়িরই পেছনে কোনো জায়গায় লোকানো আছে সেই পুতুল, কিন্তু ওই পুতুলে ওরা সন্ধ্যাবেলা আর রাত 12টার পর দুবার ধূপ দেয়। ধূপ দিতে হবে, কারণ ওটা খারাপ জিনিসের পুজো করা হয়। ওইখানে যখন ধূপ দেবে তখন সেই ধূপের ধোঁয়া আর আগুন, ধূপ জ্বললে যে আগুনটা ওঠে আর ধূপের যে ধোঁয়া দেখে ওই পুতুলটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে 3 মাথার মোড়ে ওটাকে পুড়িয়ে দিবি, ওই পুতুলটাকে পুড়িয়ে দিতে হবে, তাহলেই তোর ছেলে পুরো যা মায়া মোহর মধ্যে পড়ে আছে সব ওর ভেঙে যাবে। তোর ছেলে ওইদিকে আর চেয়েও দেখবে না, জীবনেও না। তুই মা হয়ে যা বলবি তোর ছেলে তাই করবে। যখন এই কথা বলে এই আমাদের ভাইয়ের মাকে, তখন ভাইয়ের মা বাবা বলে, আমরা তাই করব বাবা। বলল, যা তোরা যা, আমি বলছি, আর এই চুল দুটো থাক, যখন তোর কাজ হয়ে যাবে আর তোকে আমার কাছে আসতে হবে না, কারণ আমি কোনোদিন এই দিক কোনোদিন ওই দিক, আমার কোনো ঠিক নেই। এই যে তুই কালকে পেয়েছিলিস, তোর কপাল ভালো, তোর ছেলের কপাল ভালো, আর তুই আমাকে পাবি না আসলে, আর তোকে আসতেও হবে না, আমি তোকে বলে দিচ্ছি তুই গিয়ে এই কাজটা কর। তখন ভাইয়ের মা আর বাবা বলে, আচ্ছা বাবা, আমাদের কাজটা হয়ে গেছে, আমার ছেলে ওই কালা জাদু থেকে মুক্তি পেয়ে গেছে, কি করে বুঝবো? বলল, বোকা মেরে শোন, এই যে তোর ছেলের মাথার দুটো চুল, যখন তুই ওই পুতুল নিয়ে এসে 3 মাথা রাস্তায় পুড়িয়ে দিবি, সেই দিন রাতের বেলা তুই গিয়ে দেখবি তোর ছেলে মাথা দিয়ে শোয় যেই বালিশে, সেই বালিশে এই দুটো চুল দেখবি লাল হয়ে পড়ে থাকবে, তোর চোখেই ধরা পড়বে, তখনই ভাববি তোর কাজ সম্পূর্ণ হয়েছে। তুই কবে কাজটা করবি বলতো? ঠিক শনিবার রাতে। তখন আমাদের ভাইয়ের মা বাবা বলে, ঠিক আছে বাবা, তাই করব। তারপর ওনারা ওখান থেকে ছেলেকে ওই পাগল অবস্থায় একা একা বকছে, একা একা হাসছে, একটা ভালো ছেলে খাওয়া দাওয়াও ঠিকমতো করছে না, সে কি অবস্থা, তাকে নিয়ে আসে বাড়ি। এসে তারা অপেক্ষায় রয়েছে কবে আসবে শনিবারের সেই রাত। অপেক্ষা করতে 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 শনিবারটা এসেই গেল। সকাল থেকে শুধু ভাবছে কখন রাত হবে, কখন এই কাজটা করব। রাত যখন 12টা বাজবে তখন এই ভাইয়ের মা একা চুপ করে, শীতকাল, একটা চাদর মুড়ি দিয়ে মুখটা ঢাকা দিয়ে টুকটুক করে সেই আদিবাসী বাড়ি, সেই আদিবাসীর বাড়ির পেছনে যায়। যেতে দেখছে তাদের আদিবাসীদের ওইখানে একটা পায়খানা আছে, পায়খানার পেছনে একটা ইট, সেই ইটের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে ওই পুতুলটাকে। যেরকম চাবির রিং হয়, ঠিক চাবির রিংয়ের মতো ছোট্ট একটা পুতুল করে মাটির
পুতুলটাকে 3-4টে ইট পাশাপাশি রেখে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছে পায়খানার পিছনে। এমনভাবে রেখেছে বাড়ির পাঁচিল, পায়খানা, মাঝখানে ওই পাঁচিলটা, বুঝতে পারবে না কেউ বাড়ির লোক ছাড়া, যেখানে একটা কিছু ঝুলছে বা ধূপ জ্বলছে। তখন ভাইয়ের মা গিয়ে ওই পুতুলটাকে খুলে নিয়ে ওখান থেকে ছুটতে ছুটতে কোনো রকমে আসে, এসে বাড়ির ওখানেই তাদের 3 মাথার যে মোড়, রাত্রেবেলা ঠান্ডার সময় রাস্তা পুরো ফাঁকা, একদম রাস্তায় লোক নেই, একটা কুকুর পর্যন্ত নেই, এত কনকনে শীত পড়েছে। তখন ওই পাটকাঠি দিয়ে, কাগজ দিয়ে ওই পুতুলটাকে 3 মাথার মোড়ে নিজে বসে বসে পুতুলটাকে আগুনে দিয়ে দেয়। যখন পুড়িয়ে দিয়ে বাড়ি যায়, হাত পা ধুয়ে বাড়িতে ঢুকে দেখছে ছেলে ঘুমাচ্ছে। ঠিক ছেলের মাথা বালিশে রেখেছে, তার ঠিক ওপর দিকটা বালিশের মধ্যেই লাল হয়ে দুটো ওই চুল, যেই চুল দিয়ে এসেছিল তারাপীঠে সেই সন্ন্যাসী বাবার কাছে, সেই চুল ওখানে পড়ে রয়েছে, যেরকম সেই সাধু বাবা বলেছিল। তার মানে ভাবো, তার কাছে ছিল তারাপীঠে, সেই চুল কাজ করার পর চলে এলো ছেলের বাড়িতে। তারপর আমাদের ভাই নিজের মুখে বলে যে দিদি ভাই, বিশ্বাস করবেন না আপনি, আমি ওখানে আর থাকতে পারলাম না। কাজ করার পরেও ওরা বারবার ওর ওই জেঠিমাটা আমাকে চালান মারতো। আমি সুস্থ হতাম, আবার থেকে থেকে ধূপ ধূপ করে পড়ে যেতাম, একদম মানে শেষ করে দিল। লাস্টে মা বলল আমার ছেলের জন্য আমার এই বাড়ি ঘর আমি সব বিক্রি করে দেবো। বিক্রি করে দিয়ে সব অন্যদিকে চলে যায়। বিক্রি করে দিয়ে যখন অন্যদিকে চলে যায়, তখন ভাই এখন লাইভে নিজে একদম সুস্থ একটা মানুষ লাইভ লিড করছে। এটাই ছিল আজকের ঘটনা। একটা তোমাদের বললাম না, আদিবাসীদের অনেক নিয়ম থাকে, ওরা এরকমভাবেই মানে আনন্দ করে, ওদের অনেক রকম নিয়ম থাকে। কিছুটা আমি তোমাদের সাথে তুলে দিলাম, শেয়ার করলাম। যাই হোক, আজকে তোমাদের কেমন লাগলো ঘটনাটা বলো। একদম বাস্তব ঘটনা, জানো তো, আসলে জীবনে কত কিছু হয় যেই সব জিনিস আমরা জানি না। আমরা সেই সব জিনিসগুলো যখন জানি, আমাদের কাছে খুব খুব আশ্চর্য লাগে যে পৃথিবীতে কত রকমের কাজ মানুষ করে থাকে। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের তাড়াতাড়ি আমি আজকে কমেন্টের নামগুলো বলে দিই। আচ্ছা, অনুপম বিশ্বাস আমাদের ভাই, তারপরে মাহি রয়, নেহা মাইতি, মায়া রয়, আচ্ছা, তারপরে অভিরূপ সর্দার, তারপরে রূপা দে, গার্গী সুর, রূপা দে আবারও কমেন্ট করেছো, নীলিমা সিং, তন্ময় সামন্ত, কিষাণু মান্না, স্নেহা সিংহা, তারপরে পাপ্পু দে ভাই, টুকু সাবারবাল, মাহি রয়, নেহা মাইতি, পাপ্পু দে, নৌবান ভাই, বনানী কর্মকার, শুভদেব পাঞ্চাল, মঞ্জুষা নন্দী, টিনা আচারিয়া, তন্ময় সামন্ত, সুদীপ্ত ব্যানার্জি, প্রদীপ দাস, শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা, সাইবনী দাস, পিন্টু ঘোষ, আব্দুল হক ভাই, হোয়াইট কিং, সৌমিক সরকার, পরপর দুটো কমেন্ট করেছো। দেবস্মিতা বলেছো রেড বাট, অ্যাঞ্জেলিনা সোরেন, মঞ্জুষা নন্দী, স্বপ্না বাজাল দিদিভাই, পিউ মুখার্জি বনু, প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই, মৌয়া পাল, সুমনা ভট্টাচার্যা, রাজীব জয়সওয়াল, রত্না সরকার, পরপর দুটো কমেন্ট করেছো। বনশ্রী দে, এস কে কালিম দাদাভাই, মৌ ঘোষ, পরপর দুটো কমেন্ট করেছো। পিঙ্কি খাতুন, সিনার সুবীর, মন্টু দা, তারপর হচ্ছে সিনার সুবীর আবার কমেন্ট করেছো। পায়েল মণ্ডল, পরপর দুটো কমেন্ট করেছো। স্বপন রাউত, তারপরে সুজাতা দাস, রীনা চক্রবর্তী, শেওসী, তারপরে পারমিতা সাহা, তারপরে হচ্ছে মৌমিতা দাস, আমাদের পিয়ালি ভারদ্বাজ দুটো কমেন্ট করেছো। অমৃতা সরকার, তারপরে আমাদের রহিম এসকে ভাই, টুকাই বেরা, রেড ড্রেসটা তোমাকে খুব সুন্দর লাগছে বনু, অনেক ভালোবাসা নিও দিদিভাই, খুব ভালো থেকো, এইটাই আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি। আচ্ছা, শামিরা উদ্দিন, গীতা দাস, বাবলি মল্লিক, উমা ঘোষ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তবে যেতে যেতে একটা
জিনিস না দেখালেই নয়। আর একটা কথা বলে রাখি, আজকে আমি তোমাদেরকে শোনা কথায় ঘটনা দিতে পারিনি, কারণ সকাল থেকে আমি আজকে খুব 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 ব্যস্ত ছিলাম। দর্শক বন্ধুরা দেখো, এই দেখো, হ্যাঁ দেখেছো কত সুন্দর আমাদের বোন আমাকে এঁকেছে, দেখো তা আবার গায়ে চাদরটা নিয়ে, মানে আমি কথা বলছিলাম যেরম ভাবে, বোন এত সুন্দরভাবে একটা, মানে ওর হাতের আর্ট অপূর্ব অপূর্ব। আমার জন্য কেউ এতটা টাইম দিয়ে এত সুন্দর করে যত্ন করে এত সুন্দর একটা ড্রয়িং করেছে, এর তো কোনো, মানে যতই তারিফ করো যাই বলো অনেক কম হবে, কারণ প্রতি কটা মানুষের সময়ের অনেক মূল্য থাকে। মানে এত সুন্দর ওর হাতের কাজ, মানে ধারণার বাইরে। অপূর্ব বনু, অপূর্ব। অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবার নাম বলে দিলাম, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল শোনা কথায় দুপুর 2টোয়, রাত 10:30টায়। নতুন নতুন ঘটনা নিয়ে আসছি, নতুন নতুন ভয়ের। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো।